দেখো বন্ধুরা, সকাল হয়েছে তো কে ধান খড় মিলছে, কে জ্বালন মিলছে, গোটা রাস্তা ভর্তি করে দিচ্ছে। কি করে যে চলাফেরা করবো কি জানি, এত পায়ে জড়িয়ে যায় না ধান খড়গুলো, কি বলবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে আর অনেক দিন পরে একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। আজকের বাইরে কোথাও কাজে বেরোবো না, আজকের একটু বাড়িতেই থাকবো। তো একটু নিশ্চিন্তে ধীরে সুস্থে বাড়ির কাজকর্মগুলো করে নিই। তো দেখো, বিছানাটা গুছিয়ে নিয়ে আর এই যে ঘর দুয়ারটা ঝাঁটিয়ে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, রোজ রোজ ভোরের বেলা উঠে না দূরে দূরে ছুটে যাওয়াটা খুব কষ্টকর ব্যাপার, বিশেষ করে এই শীতকালে। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মেয়েদের কিছু তো করার থাকে না, কেননা আমরা যে কাজটা বেছে নিয়েছি এই কাজটা করতে গেলে আমাদের দূরে যেতেই হবে। তো এটা আমি জানতাম, জেনেও আমি এই কাজে যুক্ত হয়েছি। তার কারণ আমার হাজব্যান্ড এমন একটা কাজ করে যে সেই কাজটা খুবই কষ্টকর আর খুব রিস্ক। তো তার কিছু কষ্ট নিবারণ করার জন্য আমি এই কাজটা বেছে নিয়েছি। তো সেটা আমি তোমাদের শেষে দেখাবো যে সে কতটা কষ্ট করে কাজটা করে। তো তার কিছু মানে ভিডিও আমার কাছে আছে, তো আমাদের দুজনের মধ্যে শেয়ার হয়। তো সেটাই তোমাদের কাছে আমি শেষের দিকে শেয়ার করব। তো দেখো, ঘর দুয়ারগুলো তো ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। এখন বাজে প্রায় 7টার মতো। একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। রোজ রোজ ভোরের বেলা উঠে তো আমার মাথা যেন ভার হয়ে গেছে, সর্দি ভাব এসে গেছে। তারপরে দেখো, এই যে টি টেবিলটা নিয়ে এসেছিলাম তাতে বইটা গুছিয়ে রেখে দিয়েছি। এই বইগুলো কিন্তু আবার পরে বদল হয়ে যাবে, কেন তাতাই তো বাড়িতে নেই, ও তো মামার বাড়িতে আছে। আর এই জন্য বইগুলো এখনও বদল হয়নি, কেন স্কুলে তোর বই জমা দিতে হবে, দিয়ে দিলে কিছু বই খালি হয়ে যাবে। তারপরে ওই বইগুলো সাইড করে দিয়ে আবার 7-এ উঠবে, তখন নতুন বই ওই টি টেবিলে সাজিয়ে নেব। তারপরে দেখো, চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে, আর কাজ করা যখন শুরু করে দেব তখন কিন্তু ঠান্ডাটা আর অতটা থাকে না। কাজ করলে কিন্তু গা গরম ধরে। আর একটা কথা কি বলতো, যত তুমি পরিশ্রম করতে পারবে তত মন মানসিকতাটা ঠিক থাকবে। আমি একটা সময় না বাড়িতে যখন থাকতাম, আমি প্রচুর ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম। কেন জানো বন্ধুরা, প্রথম কথা, আমার হাজব্যান্ড তো মানে বাইরে কাজ করে, তারপরে ও যে পরিশ্রমের কাজগুলো করে আমি সহ্য করতে পারতাম না। আমি শুধু চিন্তা করতাম যে আমি যদি একটু পারতাম ওনাকে একটু হেল্প করতে, ওনার কষ্টটা একটু কমাতে, তাহলে হয়তো ভালো হতো। কিন্তু আমি অনেক চেষ্টা করে করে শেষে আমি এই কাজটাই বেছে নিলাম, মানুষের হেল্প করা। যাই হোক, এই কাজটা করেও আমার কিন্তু খুব একটা কষ্ট হয়নি। আমি কিন্তু এই কাজটা খুব মন দিয়ে করার চেষ্টা করি, কেননা আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করে, আর আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে। যত কষ্টকর কাজ হোক না কেন, আমি সব কাজে জয়ী হয়ে যেতে পারবো যদি আমার হাজব্যান্ড আমাকে একটু সাপোর্ট করে। দেখো, হাজব্যান্ডের সাপোর্টের উপরেই কিন্তু আমাদের মতো মেয়েদের সব কিছুটা নির্ভর করে, তাই না? হাজব্যান্ডকেও কিন্তু এটা বুঝতে হবে যে ও কিন্তু আমাকেই হেল্প করার জন্য এইটা করার চেষ্টা করছে। তো যাই হোক, অনেকটা বকবক করে নিলাম। আর এদিকে দেখো, রান্না তো বসিয়ে দিয়েছি স্নান করে। তো এখন বাজে কিন্তু প্রায় 11টার মতো। তো আজকের কিন্তু বিশেষ কিছু রান্না করছি না, বেশ কয়েকদিন ধরে ফ্রিজে সবজিগুলো রাখা আছে। তো এদিক ওদিক চলে যাচ্ছি বলে রান্না বান্নাও তো ঠিক মতো হচ্ছে না, বাইরে বাইরে খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকের রান্না করছি বেগুন ভাজা, বরবটি আলুর পোস্ত আর ডিমের ভুজিয়া। বেগুনটা তো ভাজা হয়ে গেছে, আর এই যে ডিমের ভুজিয়াটা বানাচ্ছি। তো ডিমের ভুজিয়াটা করে নিয়ে তারপরে বরবটি আলুর পোস্তটা বানাবো। এক পাতা ডিম কিনেছিলাম, তো এখনও হাফ শেষ করে উঠতে পারিনি। কেন জানো তো, আসলে তো বাড়িতেই ঠিকঠাক থাকা হচ্ছে না। আগে যেভাবে আমাদের বাড়িতে চাউমিন আর পাস্তা, এগরোল এগুলো বানানো হতো, তো এখন সেগুলো বানানোই হচ্ছে না। আর সবথেকে বড় কথা, তাতাইও তো বাড়িতে নেই, আর একার জন্য না এনার্জিও ধরে না।
ডিমের পাতাটা কিনেছিলাম প্রায় 1 মাসের গায়ে হতে যায়। ওই ফ্রিজ থেকে বার করি দুটো দুটো, কখনো ভাজা খাই, কখনো ভাতে খাই, এরকমই করছি। চলো, বরবটি আলুটা ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি। এবারে পোস্তটা বেটে নিয়ে আসি। পোস্ত তেমন কিছু পরিশ্রম হয় না, আর ভালোও লাগে বেশ নিরামিষ পোস্ত খেতে। এদিকে দেখো, কালকেরে গিয়েছিলাম যে এই যে কাপড় জামাগুলো সব ধুয়ে দিয়েছি। আর এই দেখো, সকালবেলা বলছিলাম না যে সকালবেলা উঠেই ধান খড় মেলে দিয়েছে। দেখো, চারিপাশে ধান খড় মেলেছে, এত ধান খড় মেলেছে, এখনও দেখো দেওয়াল ধারে কাঁড়ি করে রেখে দিয়েছে। এইগুলো তুলে আবার ওই খড়গুলো মেলবে। এই রাস্তায় যদি এরকম ধান খড় মেলে কীরকম বিরক্ত লাগে বলো তো বন্ধুরা। ধান না কেউ ঝাড়বে না, সব ডগ টুকে নিয়ে এসে আর রাস্তায় বিছিয়ে দিচ্ছে মারার জন্য। তারপরে তোমাদের বলেছিলাম না তোমাদের দাদাভাইয়ের কাজের সাইডটা তোমাদের কাছে একটু শেয়ার করব। তো দেখো, এই যে কাজের সাইড, পাহাড়ের গায়ে কাজ হচ্ছে। যেদিকেই তাকাও পাহাড় আর পাহাড়, দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড় পাহাড়। এই পাহাড় কেটে মেশিন দিয়ে এখানে কাজ চলছে। মেশিন দিয়ে শুধু খোদাই হচ্ছে, কিন্তু মানে মজুররা তো অটোমেটিক হাতে কাজ করতে হচ্ছে, তাই না? এই যে জায়গাটায় কাজ করছে, এখানে কাছাকাছি না আছে মার্কেট, না আছে কোনো ডাক্তারখানা, না আছে লোকালিটি। দেখছো একদম চারিপাশে পাহাড়, তার মিডিলে কাজ চলছে। বড় বড় কোম্পানিরা এখানে কাজ করাচ্ছে, আর তোমাদের দাদাভাই এখানেই কাজ করছে। তো বলো, এখানে একটা কোনো সমস্যা হলে দেখার মতো কেউ নেই। আমার এগুলো দেখে না খুব খারাপ লাগে। আর সব থেকে বড় কথা কি জানো, রোজ 4 কিলোমিটার হেঁটে যাতায়াত করতে হয়। এখানে একটা সাইকেল পর্যন্ত নেই। রোজ সকাল হলে বাসা থেকে পায়ে হেঁটে কাজের সাইটে আসতে হয়, আবার রাত হলে পায়ে হেঁটে আবার বাসায় ফিরে যেতে হয়। কতটা কষ্ট লাগে বলো তো দেখলে। তারপরে কি জানো, তোমাদের দাদাভাইয়ের না পায়ের একটু সমস্যা আছে। ওর বেশ কিছুদিন আগে ওর একটা পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল এই কাজ করতে গিয়ে, কিন্তু সেই রিস্ক নিয়েই ও কাজ করে। আর এটাই আমার কাছে খুব কষ্ট, জানো তো। যাই হোক, তোমাদের দাদাভাই কিভাবে কাজ করে, কি কাজ করে, আমি সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তো ও কন্ট্রাক্টারি আন্ডারেই কাজ করে। তো দেখেই বুঝতে পারছো যে এই কাজগুলো কিভাবে করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। অকারণে অনেক বক বক করে ফেললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিও। তো এখনের মতো রাখি, অনেকটা সন্ধে সন্ধে মতো হয়ে এসছে। তো চলো, গুড ইভিনিং, টাটা।